আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করি, সঠিক উত্তর দেবেন। যদি আপনাকে বলা হয় 2 দিনে অর্থাৎ 48 ঘন্টা বা এক উইকেন্ডেই একটি বিজনেসকে $0 থেকে $1 মিলিয়ন নিয়ে যেতে বা পৌঁছে দিতে হবে, আপনি কি তা করতে পারবেন? যদি আপনার উত্তর হয় না, এটা সম্ভবই না, আমি হয়তো ক্লিকবেইট ইউজ করছি। তবে আপনাকে বলে রাখি, এটা কোনো ক্লিকবেইট ভিডিও নয়, কোনো ট্র্যাপ নয়। এমন বিজনেস স্টার্ট করার পেছনে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যা ব্যবহার করে অথর নোয়াহ কাগান 1 নয় 2 নয় বরং 8টি মিলিয়ন ডলারের বিজনেস স্টার্ট করেছেন। অন দ্য আদার হ্যান্ড, প্রশ্নটি শোনার পর যদি আপনার উত্তর হ্যাঁ ছিল, তবে কংগ্রাচুলেশনস, এই ভিডিওটি আপনার জন্য আরও বেশি উপযোগী। কারণ এই ভিডিওতে আপনি ব্লাইন্ডলি অপটিমিস্টিক থাকার পরিবর্তে অথর নোয়াহ কাগানের থেকেই প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ শিখবেন কিভাবে একটি বিজনেসকে জিরো থেকে হিরো বানাতে হয়। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। মিডল ক্লাস বা গরিব ঘরে জন্ম নেওয়া একটি সাধারণ ছেলে শাহিন, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। জীবনে সে অনেক বড় কিছু ক্রিয়েট করতে চাইত। তাই একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য, যার জন্য সে ইউটিউবে প্রায়ই বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও দেখত, গুগলে বিভিন্ন আর্টিকেল পড়ত। বাট স্টিল প্রবলেম হলো, সে এখনো কোনো বিজনেস শুরু করে উঠতে পারেনি। তো একদিন শাহিনের কলেজে বিজনেস নিয়ে একটি ইভেন্ট আয়োজন করা হয়, যে ইভেন্টে চিফ গেস্ট হিসেবে একজন মিলিয়নার বিজনেসম্যান আসেন এবং স্টেজে গিয়ে সবার সামনে তার লাইফ স্টোরি, বিজনেস জার্নি ও স্ট্রাগল নিয়ে সমস্ত কিছুই শেয়ার করেন। তার স্টোরি অনেক পাওয়ারফুল ছিল, যার সাথে শাহিন নিজের জীবনকে, নিজের সিচুয়েশনকে রিলেট করতে পারছিল। কারণ কোথাও না কোথাও গিয়ে তাদের জীবনের গল্প যেন একই সূত্রে গাঁথা। সেই বিজনেসম্যানও শাহিনের মতো দরিদ্র পরিবার থেকেই উঠে এসেছে এবং বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজ সুপার সাকসেসফুল হয়েছে। তো তার স্পিচটি শুনতে শুনতে শাহিন অনেক মোটিভেটেড হয়ে ওঠে এবং হঠাৎ সে খেয়াল করে স্পিচ শেষ হয়ে গেছে আর ওই বিজনেসম্যানও চলে যাচ্ছে। শাহিনের মনে হয় তার হাত থেকে হয়তো গোল্ডেন অপরচুনিটিটাও চলে যাচ্ছে। তার হার্টবিট 200 থেকেও বেশি বেগে ছুটতে থাকে, পুরো শরীর ঘামে ভিজে যায়। এরপরেও সে মনে সাহস সঞ্চয় করে ওই বিজনেসম্যানের কাছে যায় আর বলে, স্যার, আমি কি আপনার সাথে মাত্র 2 মিনিট কথা বলতে পারি? তো বিজনেসম্যান তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। শাহিন আবারও বলে, স্যার প্লিজ, জাস্ট 2 মিনিট। এবার সেই বিজনেসম্যান একটু থামে আর বলে, হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার, আমার কাছে অনেকগুলো আইডিয়া আছে আর আমি ঠিক আপনার মতো হতে চাই। এটা শোনার পর বিজনেসম্যান কিছুটা হেজিটেটেড ফিল করে, 2-1 সেকেন্ড ভাবে। বাট সে যখন শাহিনের চোখের দিকে তাকায়, তখন সেখানে একটি চমক দেখতে পায় আর সাকসেসের খিদে দেখতে পায়, যা দেখার পর তার নিজের অসহায় অতীত জীবনের কথা মনে পড়ে যায়। তারপর তিনি একটু হেসে বলেন, দেখো বাবু, এখান থেকে আমার পরবর্তী মিটিং প্রায় 15 মিনিট দূরের একটি লোকেশনে। আর যেহেতু তোমার কোশ্চেনের আনসার আমি 1 মিনিটে দিতে পারবো না, তাই তুমি যদি চাও আমার সাথে এই 15 মিনিট জার্নি করতে পারো আর চলার পথে তোমার যত কোশ্চেন আছে তাও বলতে পারো। এই কথা শোনার পর শাহিনের যেন খুশির সীমা থাকে না। এরপর সে দেখে তার সামনে একটি চকচকে ঝকঝকে রোলস রয়েস এসে থামে। সে ভাবে, আরে ভাই, রোলস রয়েস, এটা তো আমি কখনো স্বপ্নেও দেখিনি, আর আজ জার্নির সুযোগ পেয়ে গেলাম। সে যখনই গাড়ির ভেতরে যায়, তখন তার মনে হয় সে যেন এক আলাদা দুনিয়ার মাঝে চলে এসেছে। শাহিন এই সমস্ত ফিলিংসগুলোকে এনজয় করছিল। এমন সময় বিজনেসম্যান বলেন, তো বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই সময় শাহিন এত বেশি ওভারওয়েলমড, শকড আর এক্সাইটেড ছিল যে সে কি প্রশ্ন করবে তাই বুঝতে পারছিল না। তাই যেন তেন করে শাহিন বলে, স্যার, আমি না যে কোনোভাবে আপনার মতো হতে চাই। প্লিজ বলুন, আমি কিভাবে সফল বিজনেসম্যান হতে পারবো? তো সেই বিজনেসম্যান স্বাভাবিকভাবেই তার নার্ভাসনেস বুঝতে পারে আর বলে, দেখো, তুমি অনেকটাই লাকি, কারণ তুমি আজ আমার কাছে যেভাবে মন খুলে প্রশ্ন করতে পারছো, তোমার বয়সে থাকা অবস্থায় আমি কারো কাছে এভাবে প্রশ্ন করতে পারিনি। যাই হোক, সময় কম, শুরু থেকেই শুরু করি। শাহিন পকেট থেকে পেপার আর পেন বের করে হাতে নেয়। বিজনেসম্যান বলেন, আমাদের দেশের ভেতরে, বিশেষ করে যখন তুমি বড় শহরগুলো ছেড়ে ছোট শহরগুলোর দিকে যাবে, ছোট ইন্ডাস্ট্রিগুলোর দিকে যাবে, গ্রামের দিকে যাবে, তখন দেখবে সেখানকার সবাই বলছে সরকারি চাকরির মতো সুখ আর কোথাও নেই, সরকারি চাকরির থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না।
কেন বলছে? কারণ এর উপরে তারা কখনো চিন্তাই করেনি। তারা বিজনেস বলতে ভাবে একজন ব্যক্তি চা বিস্কুটের দোকান খুলেছে মানে সে বিজনেস করছে। আসলে ওই ব্যক্তি একজন সেলফ এমপ্লয়েড। তারা বিজনেসের বেসিক ডেফিনেশনটাও জানে না। তো এমন এলাকা থেকে বড় হয়ে তুমি জব না করে যে আমার মতো বিজনেস করতে চাইছো, ব্যাপারটা আমায় খুব ইমপ্রেস করেছে। কেননা যদি তুমি ধনী হতে চাও, অ্যাকচুয়াল রিচ হতে চাও, তবে বিজনেসের কোনো বিকল্প নেই। জবের স্যালারির গ্রোথ একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, কিন্তু বিজনেসের কোনো সীমা পরিসীমা নেই। এর জন্যই দেখবে পৃথিবীর প্রায় সমস্ত ধনী ব্যক্তি বিজনেসম্যান, তাদের মাঝে কোনো চাকরিজীবী নেই। তো বিজনেসের ক্ষেত্রে সবার প্রথমে যে পয়েন্টটা আসে তা হলো আইডিয়া। আচ্ছা বলো তো, তুমি কেন এখনো বিজনেস শুরু করোনি? স্যার, আমি এই বিষয়ে অনেক ভিডিও দেখেছি, অনেক স্টাডি করেছি, কিন্তু কি নিয়ে শুরু করব, কোন কাজটা আমার জন্য পারফেক্ট হবে সেটাই বুঝতে পারছি না। দেখো, এটাই আমাদের সবথেকে বড় ভুল। আমরা ভাবি নিউটনের মতো মাথার উপর একটি আপেল এসে পড়বে আর চমৎকার একটি আইডিয়া চলে আসবে। আসলে ব্যাপারটা এমন নয়। তুমি পৃথিবীতে যতজন বড় বড় বিজনেসম্যানকেই দেখো না কেন, তারা বিজনেস শুরু করেছিল একভাবে এবং পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী শেষ করেছে অন্যভাবে। যেমন ফেসবুক শুরুতে হট অর নট ওয়েবসাইট ছিল, যেখানে মানুষ ভোটিং করত কোন মেয়ে বেশি হট। তারপর তারা কাস্টমারের চাহিদা অনুযায়ী পরিবর্তনের মাধ্যমে ফেসবুককে আজকের পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। ব্যাপারটা আরো সহজভাবে বলি, ধরো তুমি কোনো আইডিয়া নিয়ে বিজনেস শুরু করলে, সেটা হলো স্টেজ 1। তোমার ধারণা ছিল এই আইডিয়াটা অবশ্যই কাজ করবে, কিন্তু যখন তুমি বিজনেস শুরু করলে তখন তুমি বুঝতে পারলে এই আইডিয়াটা পুরোপুরিভাবে সঠিক নয়, এতে পরিবর্তনের প্রয়োজন আছে। এরপর তুমি চলে গেলে স্টেজ 2-তে এবং দেখলে এটাও ঠিকভাবে কাজ করছে না, তো তুমি আরো চেঞ্জ করলে, পৌঁছে গেলে স্টেজ 3-তে। এভাবে স্টেজ 4, 5, 6, 7 করে পরিবর্তন আনতে আনতে একটা সময় তোমার বিজনেস ক্লিক করলো, রান করলো। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তুমি বিজনেস শুরু করবে স্টেজ 1 দিয়ে, কিন্তু মিলিয়নার বা বিলিয়নার হবে স্টেজ 7 কিংবা 9 দিয়ে। এখানে কিছুটা অ্যাড করছি। যে বিষয়টির কথা ভিডিওতে বলা হচ্ছে, যদি কোনো সফল বিজনেসম্যানকে আপনি এই বিষয়টি বলেন, বা যদি কোনো সফল বিজনেসম্যান এই মুহূর্তে এই ভিডিও দেখেন, তবে তিনি বলবেন এক্স্যাক্টলি এটাই। এসএসএস মোটিভেশন যা বলছে বিজনেসে ঠিক এটাই ঘটে। তো চলুন আবার স্টোরিতে ব্যাক করি। বিজনেসম্যান বলেন, কিন্তু সফলতার ওই স্টেজ পর্যন্ত পৌঁছানোর আগেই মানুষ বিজনেস কুইট করে দেয় আর বলে বিজনেস অনেক রিস্কি, বিজনেস থেকে দূরে থাকা উচিত। আর এটাই সেই কারণ যার জন্য বিজনেস এত ফেল করে। ফর্বসের অ্যাকর্ডিং পৃথিবীতে 20% বিজনেস স্টার্ট হওয়ার 1 বছরের মাঝেই বন্ধ হয়, 30% 2 বছরের মাঝে, আর বাকি 30% পরবর্তী 5 থেকে 10 বছরের মাঝে ফেল করে। আর মাত্র 10 থেকে 20% বিজনেস সাস্টেইনেবল এন্টারপ্রাইজ হতে পারে। যদি আমরা অ্যামাজনের কথা বলি, তো অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস অ্যামাজনের শুরুতে বই বিক্রি করতেন, যেখানে একজন সাধারণ লাইব্রেরি ওনার তার লাইব্রেরিতে কম বিক্রি হওয়া বইগুলো রাখতে পারতেন না। সেখানে অ্যামাজন এমন একটি সোর্স ক্রিয়েট করেছিল যেখানে পৃথিবীর সব বই পাওয়া যেত। তো যখন অ্যামাজন এই বুক মার্কেটে মনোপলি ক্রিয়েট করে ফেলেছিল, তখন তারা বাকি মার্কেটগুলোর উপরেও ডমিনেট করতে শুরু করে, যেমন সফটওয়্যার, সিডি, ডিভিডি ইত্যাদি। আর এভাবেই স্টেপ বাই স্টেপ তারা প্রায় পৃথিবীর সমস্ত কিছুই অ্যামাজনে বিক্রি শুরু করে, যার ফলস্বরূপ অ্যামাজন হয়ে যায় পৃথিবীর সবথেকে বড় অনলাইন মার্কেট, আর জেফ বেজোস হয়ে যায় পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি। তাই আমি বলবো, আইডিয়া নিয়ে বেশি চিন্তা না করে জাস্ট স্টার্ট। আর যদি একেবারেই তোমার কাছে কোনো আইডিয়া না থাকে বা আইডিয়ার উপর কনফিডেন্স না থাকে, তবে অপরচুনিটি গ্র্যাবার হয়ে যাও। কারণ আইডিয়া পাওয়ার সব থেকে সেরা উপায় হলো কাজ করা। কারণ আইডিয়া কাজ করতে করতেই পাওয়া যায়। যেহেতু তুমি আজ 0 লেভেলে আছো, তাই তোমার সামনে যে অপরচুনিটি আসবে তা লুফে নাও। যেমন তোমার সামনে অপরচুনিটি আসলো LIC এজেন্ট হয়ে যাওয়ার, তো হও। যদি আসে নেটওয়ার্ক মার্কেটিং, তো নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে শুরু করো। যদি আসে ডোর টু ডোর সেলস, তবে আমি বলবো তাই করো। যদি অপরচুনিটি আসে রিয়েল এস্টেট কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার কিংবা রুট লেভেলে কাজ করার, তবে তাই করো। জাস্ট স্টার্ট। এমনকি যদি ফুড পান্ডার ডেলিভারি ম্যানের কাজও পাও, জাস্ট ডু ইট। কারণ প্রোডাক্ট ডেলিভারির মতো সামান্য কাজ থেকেও তুমি অনেক কিছু শিখতে পারবে। তুমি একটা প্রোডাক্ট নিয়ে একজনের বাসায় নির্দিষ্ট টাইমের মাঝে ডেলিভারি করলে, এতে টাস্ক কমপ্লিট করতে তোমায় ফুটপাতের উপর দিয়ে সাইকেল চালাতে হলো, কিংবা কড়া রোদ বা লোকেশন খুঁজে বের করার মতো চ্যালেঞ্জ ফেস করতে হলো। এতে করে কি হবে? সবকিছু কিভাবে ম্যানেজ করতে হয় তা তুমি শিখতে পারবে।
এই জার্নিতে কিছু মানুষ এমন পাবে যারা খাবার টেস্ট করে তারপর টাকা দেবে, আবার কিছু মানুষ খাবারের কোনো একটা সমস্যা ধরে টাকা দিতে চাইবে না, তুমি পড়বে বিপদে। আবার কিছু মানুষ তোমার ফেসে সামান্য ঘামের ফোঁটা দেখে টাকা তো দেবেই, তার সাথে 100 টাকা টিপসও দেবে। সো এই যে বিষয়গুলো, এই যে মানুষগুলো, এদের অ্যাটিটিউড কেমন, এদের বিহেভিয়ার কেমন, এটা তুমি সামনে থেকে দেখতে পাবে। তো যত মানুষকে তুমি সামনে থেকে বেশি বেশি দেখবে, তত ইন ফিউচারে তুমি বিজনেস ডেভেলপ করতে পারবে। আমরা অনেক সময় ভাবি এখান থেকে 100 টাকার জিনিস কিনে ওইখানে 200 টাকায় বিক্রি করব, এটাই বিজনেস। বাট এটা বিজনেস না। তুমি ইন্ডিয়া থেকে 100 টাকার টি শার্ট এনে বাংলাদেশে 500 টাকায় নয়, বরং 5000 টাকায়ও বিক্রি করতে পারবে। আর এটাও মানুষ হুমড়ি খেয়ে কিনবে, যদি তুমি জানো কোন মানুষ কেমন। আর এটা জানতে হলে তোমায় রুট লেভেলে কাজ করতে হবে। তাই অপরচুনিটি গ্র্যাব করো, আর যে কোনো কাজে ঢুকে পড়ো। বাড়িতে বসে বসে 10টা আর্টিকেল পড়ে তুমি কোনো আইডিয়া খুঁজে পাবে না, বরং কোনো একটি কাজের মাঝে ঢুকে কাজ করতে করতে তুমি আইডিয়া পাবে। আর তুমি যে বিজনেসই করো না কেন, যে ফিল্ডেই ঢোকো না কেন, প্রতিটি ফিল্ডেই প্রচুর টাকা রয়েছে। এমন কোনো বিজনেস নেই যেখানে টাকা নেই। ব্যাস সেই কাজটা শুধু তোমায় রুট লেভেল থেকে শিখতে হবে। তো আইডিয়ার পর যে বিষয়টি আসে সেটা হলো প্ল্যানিং। প্ল্যানিং যে কোনো বিজনেসের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে তুমি যে আইডিয়া নিয়ে কাজ করতে চাইছো তার মাধ্যমে কিভাবে মানুষকে বেশি থেকে বেশি ভ্যালু দিতে পারবে সেটা নিয়ে চিন্তা করো, সেটা নিয়ে রিসার্চ করো। মানুষকে যেন এতটা ভ্যালু দিতে পারো যে সে তার জন্য তোমায় টাকা দিতে রাজি হয়ে যায়। কারণ মানুষ একমাত্র তোমায় ভ্যালুর বিনিময়েই টাকা দেবে। কেউ কখনো কাউকে ফ্রিতে টাকা দেয় না, যদি না সে ভিখারি হয়। আর ভিখারি হলেই যে মানুষ তোমাকে ফ্রিতে টাকা দেবে ব্যাপারটা এমন নয়। এর জন্যও তোমায় পরিশ্রম করতে হবে, নিজের সার্ভিস দিতে হবে। তাই আমার মনে হয় না কেউ কাউকে কখনো ফ্রিতে টাকা দেয়। যদি দেয় তবে ভেবে নেবে সেখানে অবশ্যই কোনো না কোনো ঘাপলা আছে। তো এখানে বোঝার চেষ্টা করো, যখন তুমি কাউকে ভ্যালু দেবে তখনই তুমি টাকা পাবে। যত বেশি ভ্যালু তত বেশি টাকা। এক্সাম্পল স্বরূপ শেন হিথ নামের একজন এন্টারপ্রেনিয়র কফি খেতে খুব ভালোবাসতেন। বাট যখনই তিনি কফি খেতেন তখনই তার কিছুটা অ্যানশিয়াসনেস হতো। যদিও কফি তাকে কিছুটা এনার্জি দিত, কিন্তু পরক্ষণেই সে অনেক ডাউন ফিল করত। আর সে খেয়াল করেছিল এই সমস্যাটা কেবল তারই নয়, অসংখ্য মানুষের হচ্ছে। বাট স্টিল মানুষ কাপের পর কাপ কফি খেয়ে যাচ্ছে। এরপর একদিন সেই এন্টারপ্রেনিয়র ইন্ডিয়া যান এবং মশলা চা সম্পর্কে জানতে পারেন। এরপর তিনি তা ট্রাই করেন। এর টেস্ট তাকে ইমপ্রেস করে। যেহেতু এতেও কফির মতোই ক্যাফিন কিক ছিল, তাই তিনি যেটা করলেন কফির রিপ্লেসমেন্ট হিসেবে এই মশলা চা তাতে কিছুটা স্বাস্থ্য গুণাগুণ যোগ করে মাড ওয়াটার ইনভেন্ট করলেন। এরপর তিনি অফিস থেকে শুরু করে যেখানেই যেতেন না কেন সবসময় একটি মগের মাঝে মশলা চা রাখতেন। মানুষ যখন কিউরিয়াস হয়ে সেটা সম্পর্কে জানতে চাইত তখন তিনি তাকে এটার টেস্ট করাতেন। আর যেহেতু প্রোডাক্ট ভালো ছিল, কফির থেকেও কম মূল্যের ছিল, পাশাপাশি হেলথ বেনিফিটও অনেক ছিল, তাই স্বাভাবিকভাবেই সবার এটি অনেক পছন্দ হতো। ব্যাস এভাবেই সবাইকে ভ্যালু দিয়ে তিনি $60 মিলিয়ন পার ইয়ারের বিজনেস দাঁড় করিয়েছিলেন। তো ভ্যালু বিষয়টি ঠিক করার পর যখন তুমি বিজনেস স্টার্ট করতে যাবে, ধরো কাল থেকে তুমি বিজনেস শুরু করতে চাইছো, তো কাল থেকে পরবর্তী 1 বছরের বাজেট রিপোর্ট তৈরি করো, যেখানে লেখা থাকবে বিজনেস শুরু করতে তোমার কতটুকু ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট লাগবে, আর ওই 1 বছরে কোন কোন ক্ষেত্রে টাকা খরচ করতে হবে, কতটা করতে হবে, কত টাকা প্রফিট বানাতে পারবে। তো এই সমস্ত ডিটেইলস খুব যত্নের সাথে রেডি করো। এবার প্রশ্ন হলো, বিজনেস শুরু করতে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে তা কোথা থেকে আনবে? বন্ধুর থেকে ধার করবে, না ফ্যামিলি থেকে টাকা চাইবে, না ব্যাংক থেকে লোন নেবে? এখানে আমি রেকমেন্ড করব এমনভাবে তুমি বিজনেস শুরু করো যেন তোমার ব্যাংক থেকে লোন নিতে না হয় বা কোনো সুদের মতো বিষয় থেকে টাকা নিতে না হয়। এমনভাবে বা এমন বিজনেস শুরু করো যেটা তোমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে। অন্যদিকে ব্যাংকের চক্করে পড়লে ফিউচারে অনেক প্রবলেম হতে পারে, বড় ধরনের লোকসান গুনতে হতে পারে যদি বিজনেস ফেইল করে তবে। তাই এমনভাবে শুরু করো যার ইনভেস্টমেন্ট তুমি নিজেই করতে পারো বা বন্ধুদের থেকে নিতে পারো, কিংবা তোমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে। এরপর যখন তোমার বিজনেস এস্টাবলিশ হবে তখন পরবর্তী স্টেপে বা ধাপে যেতে ব্যাংক লোনের সাহায্য নিতে পারো। এতে রিস্ক অনেকটা কম থাকবে। প্ল্যানিং করার পর তোমার সেলস স্ট্র্যাটেজি নিয়ে একটু চিন্তা করতে হবে। এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার বিজনেস রিলেটেড যে সকল বিজনেস সফলভাবে মার্কেটে চলছে তাদের বিজনেস পলিসি, স্ট্র্যাটেজি, সেলস টেকনিক জানার চেষ্টা করো। আচ্ছা বলতে পারবে তুমি এই মুহূর্তে যে জিন্সটা পরে আছো সেটা কিভাবে এত পপুলার হলো? এর পেছনের সেলস স্ট্র্যাটেজিটা কি ছিল? সঠিক বলতে পারছি না স্যার।
1700-1800 দিকে ক্যালিফোর্নিয়াতে যখন গোল্ড রাশ হয়েছিল তখন সেখানকার বিজনেসম্যানরা যখন মাইনারদের খনন করতে পাঠাতো তখন তাদের প্যান্ট প্রায়শই ছিঁড়ে যেত। তাই বিজনেসম্যানরা জিন্সের ইনভেনশন করে, বলে এমন কোয়ালিটির জিন্স বানাও যেন মাইনাররা যতই কাজ করুক, খোদাখুদি করুক, ছিঁড়তে না পারে এবং কাজে ফাঁকি দিতে না পারে। এরপর যখন খনন কার্য শেষ হয় তখন স্বাভাবিকভাবেই জিন্স ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে চলে যায়। তখন বিজনেসম্যানরা একটা প্ল্যান তৈরি করে, চলো টিভিতে যতজন হিরো আছে তাদের জিন্স পরিয়ে অ্যাক্টিং করাও। আর যেহেতু মানুষ ওই সময় টিভি পার্সনদের প্রচুর কপি করত, তো অটোমেটিক্যালি জিন্স ইন্ডাস্ট্রি তুমুলভাবে গ্রো করে এবং জিন্স পরাটা সবার কাছে একটি স্বাভাবিক হ্যাবিটে পরিণত হয়ে যায়। এটাই হলো মার্কেটিং এর লেভেল। টিভির সাহায্য নিয়ে তারা জিন্সকে পপুলার করেছে। অথচ একই টিভিতে তুমি কখনো রোলস রয়েসের অ্যাড দেখতে পাবে না, কারণ রোলস রয়েসের ওনাররা মনে করে যারা টিভি দেখে ফালতু সময় নষ্ট করে তারা কখনোই এই কার কিনতে পারবে না। তো শুধু টিভি নিয়েই দুই কোম্পানির মার্কেটিং স্টাইল দুই ধরনের। তাই তোমাকে তোমার ফিল্ড অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে, তা নিয়ে রিসার্চ করতে হবে। অথর নোয়াহ কাগান বলেন তার বাবা একজন ডোর টু ডোর সেলসম্যান ছিলেন, আর তিনি সেলসের ক্ষেত্রে একটা কথা তাকে সবসময় বলতেন যেটা তাকে ফিউচারে অনেকগুলো বিজনেস দাঁড় করাতে হেল্প করেছে। কি ছিল সে কথা? সেই অ্যাডভাইসটি ছিল টু লাভ রিজেকশন। তার বাবা তাকে সবসময় বলতেন রিজেকশনকে তোমার কখনোই খারাপভাবে দেখা উচিত না, বরং তাকে ভালোবাসতে হবে। তোমায় রিজেকশনকে অর্থের মতো সঞ্চয় করতে হবে, তোমায় রিজেকশন গোল সেট করতে হবে। এক্সাম্পল, এই সপ্তাহে আমি 10 জনকে ক্লোজ করব, এটা বলার পরিবর্তে এই সপ্তাহে আমি 100 জনের কাছে রিজেক্ট হব, এটা বলবে। যখন এমন উল্টো করবে তখন আরো বেশি মোটা চামড়ার হতে পারবে। আর এই রিজেকশন গোল সেট করার পর যেটা হবে, রিজেক্ট হতে হতেও তুমি অনেকের কাছেই সফল হবে, সেল করতে পারবে। বিজনেসম্যান তাকে এই কথাগুলো বলছিল, এমন সময় গাড়ি থেমে যায়। তার মিটিংয়ের লোকেশন চলে আসে। বিজনেসম্যান বলেন, ব্যবসার পরবর্তী দুটি ধাপ হলো তোমার বিজনেসকে গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার করা এবং ট্যাক্সের বিষয়ে জানা। টু বি অনেস্ট, এটা তোমার এই মুহূর্তে না জানলেও চলবে। যে বিষয়গুলো তোমার প্রয়োজন ছিল তা আমি তোমায় বলে দিয়েছি। এটা বলে বিজনেসম্যান তাকে একটি কার্ড দেয়। শাহিন তাকে ধন্যবাদ জানায় আর প্রমিস করে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আমি যে কোনো একটি বিজনেস শুরু করব আর আপনাকে তার আপডেট জানিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এই ভিডিওতে বইয়ের নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজকেও অ্যাড করেছি, কারণ বইয়ের নলেজ অনেক গুরুত্বপূর্ণ। এটা যেমন সত্যি, তেমনি আমি বিশ্বাস করি যে জিনিস আমাদের জীবনে সব থেকে বেশি কাজে আসে বা যে জিনিস আমাদের উপরে উঠতে সব থেকে বেশি সাহায্য করে সেটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এমনই বিজনেস রিলেটেড ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।